बॉयकॉट करके चलाया, हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। आई हैव नॉट सीन दिस टाइप ऑफ इलेक्शन कमीशन, ही इज वेरी एरोगेंट। जानबूझ के इतना खराब बिहेव हम लोगों के साथ किया है। मैंने कहा है कि हम सॉरी कि आपका साथ हम लोगों ने मिलकर जस्टिस देने के लिए आए थे। जस्टिस तो नहीं मिला, लेकिन आप इंजस्टिस कर रहा है और झूठा बात कह रहे हैं। इसे गेट लायर। ये है सबूत कि ज्ञानेश कुमार जी वोट चोरों की रक्षा कर रहे हैं, और ये ब्लैक एंड व्हाइट सबूत, इसमें कोई कंफ्यूजन नहीं है। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব নির্বাচন, আর সেই নির্বাচন পরিচালনা করা প্রতিষ্ঠানটির প্রধানের বিরুদ্ধেই যদি সংসদে অপসারণের প্রস্তাব আনার প্রস্তুতি চলে, তাহলে প্রশ্নটা কোথায় গিয়ে দাঁড়ায়? 193 জন সাংসদের স্বাক্ষর, এটা কোনো ছোট ঘটনা নয়। অভিযোগের কেন্দ্রবিন্দুতে দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিকে দরজায় করা নাড়ছে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা, পুদুচেরি 5 রাজ্যের নির্বাচন। এমন পরিস্থিতিতে যদি ঠিক সেই ব্যক্তি প্রেস কনফারেন্স করে নির্বাচনের তারিখ ঘোষণা করেন, নির্বাচনের আচরণবিধি জারি করেন আর শেষ পর্যন্ত ফলাফলও ঘোষণা করেন, তাহলে মানুষের আস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? প্রশ্নটা শুধু একজন ব্যক্তিকে নিয়ে নয়, প্রশ্নটা পুরো ব্যবস্থাকে ঘিরে। ভারতের নির্বাচন ব্যবস্থা কি এখনো আগের মতোই নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য, নাকি গণতন্ত্রের সবচেয়ে বড় প্রক্রিয়াটাই আজ সন্দেহের মুখে? আজকের আলোচনায় আমরা খুঁজে দেখব এর প্রভাব আসন্ন নির্বাচনের উপর কতটা পড়তে পারে। নমস্কার, আমি মধুরিমা ভূমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। Our national song Jan Gan Man Adhinayak Jai He was composed in West Bengal by Rabindranath Tagore. Our national song Vande Mataram was also composed by Bankim Chandra Chatterjee ji from this soil. So we are proud to have national anthem as well as national song, both coming from the proud soil of West Bengal. The West Bengal's glorious treasure of culture, art, music and science is known not only to India but the entire world. Today from Kolkata, the city of joy, I appeal to all the voters of West Bengal. पश्चिम बंगाल के सभी मतदाताओं से चुनाव आयोग यह आह्वान करता है कि आगामी चुनाव हिंसा रहित और दबाव रहित वातावरण में होंगे, और जो ये डेमोक्रेसी का फेस्टिवल है उसमें पश्चिम बंगाल के सभी मतदाता अपना मतदान करने अवश्य आएंगे। ভারতের সাংবিধানিক ইতিহাসে এমন মুহূর্ত আগে কখনো আসেনি। দেশের সংসদীয় ইতিহাসে এই প্রথম কোনো মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অপসারণের প্রস্তাব জমা পড়েছে। এমন এক সময় যখন সংবিধানে 324 নম্বর অনুচ্ছেদের 5ম উপধারা ব্যবহার করার কথা উঠছে। এই অনুচ্ছেদ ব্যবহার মানে শুধু একটা প্রশাসনিক পদক্ষেপ নয়, এটা আসলে দেশের এক অত্যন্ত পবিত্র গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি অনাস্থা প্রকাশের মতন। প্রশ্নটা এখানেই, এই পরিস্থিতি কি হঠাৎ করে তৈরি হয়েছে, নাকি সেই প্রতিষ্ঠানের শীর্ষে বসে থাকা মানুষটি এমন পরিবেশ তৈরি করেছেন যাতে এই অবস্থার সৃষ্টি হয়েছে? আসলে 324 নম্বর অনুচ্ছেদ ভারতের গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া নির্বাচন। তা সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব দেয় দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান অর্থাৎ নির্বাচন কমিশনের। সহজ করে বললে, গণতন্ত্রের বড় মহাপর্বের আম্পায়ার কে হবে তার নিয়মকানুন এই অনুচ্ছেদই নির্ধারণ করে। আবার এই অনুচ্ছেদের 5ম উপধারায় রয়েছে নির্বাচন কমিশনারদের পদ থেকে সরিয়ে দেওয়ার বিধান। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সুকুমার সেন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ভারতের ইতিহাসে এই পরিস্থিতি কখনো তৈরি হয়নি। এমনকি তখনও হয়নি যখন টিএন সেশন প্রায় সব রাজনৈতিক দলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছিলেন। তখনও হয়নি যখন নবীন চাওলাকে ঘিরে একের পর এক রাজনৈতিক বিতর্ক উঠেছিল। এমনকি তখনও হয়নি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী সরাসরি প্রশ্ন তুলেছিলেন জেমস মাইকেল লিংডো আসলে কার নির্দেশে কাজ করছেন। কিন্তু এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই পরিস্থিতির জন্য দায়ী কে? বর্তমান প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নাকি তার পূর্বসূরি রাজীব কুমার, নাকি এটা এমন এক রাজনৈতিক সময় যেখানে এক শ্রেণীর অনুগত মিডিয়া ফৌজের পর এখন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকেও নাকি অনুগত বানানোর প্রক্রিয়া চলছে? মোট 193 জন সাংসদ প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর প্রস্তাবের পক্ষে স্বাক্ষর করেছেন।
এর মধ্যে 63 জন সাংসদ, রাজ্যসভার 130 জন লোকসভার সদস্য। একটিও ডিজিটাল সই নেওয়া হয়নি, প্রত্যেকে নিজের হাতে সই করেছেন। এর আগে দুবার 1991 এবং 2006 সালে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে স্মারকলিপি জমা পড়লেও কিন্তু ইমপিচমেন্ট প্রস্তাব নোটিশের আকারে কখনো দেওয়া হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর, মোট 7টি অভিযোগ আনা হচ্ছে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, যার মধ্যে গণহারে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, নির্বাচনী ব্যবস্থায় কারচুপির ক্ষেত্রে তদন্তে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া থেকে শুরু করে দলীয় পক্ষপাত, বৈষম্যমূলকভাবে দফতর চালানোর মতন অভিযোগ রয়েছে। তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে জ্ঞানেশ কুমার যে দুর্ব্যবহার করেছিলেন সেই অভিযোগও থাকছে প্রস্তাবে। এই প্রস্তাবের প্রকৃতি প্রায় একই রকম, যেমনটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ অত্যন্ত গুরুতর সাংবিধানিক প্রক্রিয়া। সংবিধান অনুযায়ী সংসদের যে কক্ষে প্রস্তাবটি জমা পড়বে সেখান থেকে শুরু হবে পুরো প্রক্রিয়া। নিয়মটা খুব স্পষ্ট। যদি লোকসভায় এই ধরনের প্রস্তাব আনা হয় তাহলে অন্তত 100 জন সাংসদের স্বাক্ষর থাকতে হবে, আর যদি রাজ্যসভায় আনা হয় তাহলে দরকার কমপক্ষে 50 জন সাংসদের স্বাক্ষর। দুটি কক্ষকে আলাদাভাবে ধরলেও ইমপিচমেন্ট প্রস্তাবের পক্ষে সই করা সাংসদদের সংখ্যাটা তার চেয়েও বেশি, ফলে আইনত কোনো সমস্যা নেই। তারপর সিদ্ধান্তটা কার হাতে যাবে সবটাই নির্ভর করে সংসদের পীঠাসীন কর্মকর্তার উপর। যেমন লোকসভায় প্রস্তাব এলে সিদ্ধান্ত নেবেন স্পিকার ওম বিড়লা, আর রাজ্যসভায় এলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সভার চেয়ারম্যান অর্থাৎ ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। তারা ঠিক করবেন ওই প্রস্তাব গ্রহণ করা হবে কি হবে না। তবে সংসদের অভিজ্ঞতা বলছে যদি স্বাক্ষরের সংখ্যা ঠিক থাকে এবং সংবিধান অনুযায়ী সব শর্ত পূরণ করা হয় তাহলে সাধারণত প্রস্তাব গ্রহণ করা হবে। পরের প্রশ্ন, প্রস্তাব গৃহীত হলে সঙ্গে সঙ্গে কি ভোটাভুটি শুরু হয়ে যায়? না, ঠিক তা নয়। প্রস্তাব গৃহীত হলে গঠন করা হয় একটি 3 সদস্যের তদন্ত প্যানেল। এই প্যানেলে থাকেন সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, দেশের কোনো একটি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং তাদের সঙ্গে দেশের একজন বিশিষ্ট আইনজীবী। এই 3 জনের দায়িত্ব একটাই, প্রস্তাবে যে অভিযোগগুলো করা হয়েছে তার মধ্যে কোনো বাস্তব ভিত্তি আছে কিনা তা খতিয়ে দেখা। তারা একটি রিপোর্ট তৈরি করবেন, সেই রিপোর্ট সংসদের কাছে জমা পড়বে। তারপরে সিদ্ধান্ত হবে সংসদের কোন কক্ষে এই প্রস্তাব নিয়ে আলোচনা এবং ভোটাভুটি শুরু হবে কি হবে না। এইসব পরের কথা। তার আগের প্রশ্নটা হলো এই পরিস্থিতি তৈরি হলো কেন? তার চেয়েও গুরুতর প্রশ্ন, এই ঘটনার তাৎক্ষণিক প্রভাবটা কোথায় পড়বে? সামনেই তো 4 বড় রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচন। ফলে ওই 5 রাজ্যের নির্বাচনের ওপর কতটা প্রভাব পড়বে তার চেয়েও বড় প্রশ্ন, জনগণ সেই নির্বাচনের ওপর নিরপেক্ষতার উপর কতটা আস্থা রাখবে। তাহলে এই প্রশ্নের বীজ রোপিত হয়েছিল বিহার বিধানসভা নির্বাচনের সময় থেকেই। এই প্রশ্নটা জোরালো হয়ে ওঠে অতি সম্প্রতি কলকাতায় জ্ঞানেশ কুমারের প্রেস কনফারেন্সে। সেখানে সাংবাদিকদের করা অধিকাংশ প্রশ্নের জবাব হয় তিনি এড়িয়ে গিয়েছেন, কখনো মুচকি হেসেছেন, কখনো আবার সন্তোষজনক উত্তরে গিয়ে একই কথা গোল গোল করে ঘুরিয়ে বলেছেন। তাই আজকের বিতর্কটা শুধু একজন ব্যক্তিকে ঘিরে নয়, এটা আসলে ভারতের গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা নিয়েই এক বড় পরীক্ষা। প্রথমে বোঝা দরকার এমন কি পরিস্থিতি তৈরি হলো যে বিরোধী দলগুলোকে 193 জন সাংসদের স্বাক্ষর জোগাড় করতে হলো। বিরোধী শিবিরের অভিযোগ খুবই গুরুতর। তাদের দাবি 2019 সালের পর থেকে ক্ষমতাসীন শাসন ব্যবস্থা নাকি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। নির্বাচনকে ঘিরে নানান ধরনের ম্যানিপুলেশন, এক্সিট পোলের মাধ্যমে জনমত প্রভাবিত করা এবং নির্বাচন কমিশনের উপর প্রভাব খাটানোর মতন অভিযোগ বিরোধীরা বারবার তুলছে। বিরোধীদের দাবি যখন এই কৌশলগুলো নিয়ে জনসমক্ষে প্রশ্ন উঠতে শুরু করলো তখন নাকি পরবর্তী পদক্ষেপ হিসেবে নিজেদের ঘনিষ্ঠ আমলাদের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে বসানোর চেষ্টা করছে সরকার। এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন জ্ঞানেশ কুমার। বিরোধীদের দাবি তিনি নাকি শাসক দলের ঘনিষ্ঠ আমলা এবং বিশেষ করে অমিত শাহের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত। বিরোধীদের অভিযোগ এমন মানুষদেরই নির্বাচন ব্যবস্থার শীর্ষ স্তরে বসানো হয়েছে যাতে পুরো নির্বাচনী প্রক্রিয়ার উপর রাজনৈতিক প্রভাব খাটানো যায়। আরও একটি বড় অভিযোগ হচ্ছে নির্বাচন কমিশনের নিয়োগের পদ্ধতি বদলানো এবং এমন আইনি রক্ষা কবচ আরও স্পষ্ট করে বললে এমন ইমিউন সিস্টেম তৈরি করা হয়েছে যাতে ভবিষ্যতে কোনো বিতর্ক হলেও সংশ্লিষ্ট আমলাদের বিরুদ্ধে সহজে আইনি পদক্ষেপ না নেওয়া যায়।
আমাদের দেশের রাষ্ট্রপতি এবং রাজ্যপাল তারা যতক্ষণ শপথে রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মোকদ্দমা চালানো যায় না, কিন্তু অবসর গ্রহণের পর রাজ্যপাল এমনকি রাষ্ট্রপতির বিরুদ্ধেও ক্রিমিনাল প্রসিডিংস চালানো যায়, অন্তত আইনে বাধা নেই। কিন্তু আবার বলছি, কোন মুখ্য নির্বাচন কমিশনার এমনকি নির্বাচন কমিশনার অবসর গ্রহণের পরেও যতদিন জীবিত থাকবেন ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিংস চালানো যায় না। এত বড় রক্ষা কবচ দেশের রাষ্ট্রপতির নেই, রাজ্যপালের নেই, সেনা প্রধানের নেই, প্রধান বিচারপতির নেই। টাকা কড়ির প্রশ্ন, যাকে দেশের আর্থিক নিরীক্ষার প্রহরী বলা হয়, সেই সিএজিরও নেই। অথচ নির্বাচন কমিশনের সবকিছুর ঊর্ধ্বে। রিটায়ারমেন্টের পরেও তার জীবদ্দশায় তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মোকদ্দমা চালানো যায় না। এবার বুঝুন এই দেশের নির্বাচন কমিশনারদের ক্ষমতার হাত পা কতটা লম্বা। বিরোধীদের দাবি, নির্বাচন কমিশনের এই সিস্টেমের জাল দিয়েই ইলেকটোরাল বন্ড স্কিমের মাধ্যমে বিপুল অর্থ রাজনৈতিক ব্যবস্থায় ঢুকেছে, অথচ দাতাদের পরিচয় দীর্ঘদিন গোপন রাখা হয়েছিল। অর্থাৎ লড়াইটা এখন শুধু রাজনীতির ময়দানে নয়, সংসদ, সংবিধান এমনকি দেশের নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা সবকিছুর ওপরেই একসঙ্গে প্রশ্ন উঠে গেছে। একটা বড় কিন্তুও উঠে আসছে, এই পুরো প্রক্রিয়া আদৌ কি কোনো ফল দেবে? কারণ বাস্তবটা হলো এই ধরনের সাংবিধানিক প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। প্রস্তাব জমা পড়বে, তা গ্রহণ হবে কি হবে না, তারপর তদন্ত প্যানেল গঠন হবে, সব মিলিয়ে এই প্রক্রিয়া এগোতে কয়েক মাস লেগে যেতে পারে। সমালোচকদের আশঙ্কা এখানেই, তাদের আশঙ্কা যতদিনে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অপসারণের প্রক্রিয়া এগোতে শুরু করবে, বক্তব্য ততদিনে 5 রাজ্যের ভোট শেষ হয়ে যাবে। বিভিন্ন সূত্রের খবর বলছে আগামী 14ই মার্চ কলকাতার ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভা, পরদিন রবিবার, তার পরের দিন 16ই মার্চ রাজ্যসভার 37টি আসনের নির্বাচন। সম্ভবত সেদিনই বিকালে অথবা তার পরের দিন 5 রাজ্যের নির্বাচনের ঘোষণা করতে পারেন জ্ঞানেশ কুমার। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি ভোটার তালিকা, নির্বাচন প্রক্রিয়া বা প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে কোনো বড় ক্ষতি হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ক্ষতির পুরোটা আর কখনো পূরণ করা সম্ভব হবে না। তাই বিতর্কটা এখন শুধু একজন ব্যক্তি বা একটি পদকে ঘিরে নয়, এটা আসলে ভারতের গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা এবং জবাবদিহিতার প্রশ্ন। তাছাড়া এই পুরো প্রক্রিয়ার অনেকটাই সরকারি উদ্যোগের উপর নির্ভরশীল। যেমন তদন্তের জন্য বিচারপতি বা প্যানেল গঠন, সেটা কত দ্রুত হবে সেটাও অনেকাংশে রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করে। ফলে বিরোধীরা আশঙ্কা করছে বিষয়টি হয়তো শেষ পর্যন্ত খবরের শিরোনামে সীমাবদ্ধ থেকে যেতে পারে। এবার আসি রাজনৈতিক সিস্টেম বা ক্ষমতাতন্ত্রের কথায়। যখন কোনো সরকার বা ক্ষমতার শীর্ষস্তরে থাকা ব্যক্তি গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রভাবিত করতে চান, তখন তারা নিজেরা সরাসরি কিছু করেন না, তারা সেই কাজটি করায় সাংবিধানিক পদে বসে থাকা কিছু মানুষের মাধ্যমে। কিন্তু এখানে একটা বাস্তব সমস্যা আছে, এই পদে যারা বসেন তাদের তো একটা নির্দিষ্ট বয়সসীমা আছে। আজ না হয় কাল তাদের অবসর নিতেই হবে, আর অবসর নেওয়ার পর যদি সেই সব সিদ্ধান্ত বা কাজ নিয়ে আইনি প্রশ্ন ওঠে, তখন দায়টা কার উপর পড়বে? আসলেই এখানেই তৈরি হয়েছে সেই ইমিউনিটির যুক্তি। অর্থাৎ যাদের দিয়ে এই সমস্ত বিতর্কিত সিদ্ধান্তে শিলমোহর পড়ছে, তাদের এই মর্মে অলিখিত নিশ্চয়তা দেওয়া হচ্ছে যে আপনার চিন্তা নেই, জীবদ্দশায় কোনো ফৌজদারি আইন আপনার কেশাগ্রও স্পর্শ করতে পারবে না। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতেই এখন জ্ঞানেশ কুমার। তার নিয়োগ এবং কাজের ধরন নিয়ে বিরোধী মহলে তীব্র অভিযোগ। বিরোধী শিবিরের একাংশ বলছে, ধরা যাক জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অপসারণের প্রস্তাব সংসদে বিচারাধীন, তাহলে একই সময় কি তিনি নির্বাচন কমিশনের প্রধান হিসেবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবেন, নির্বাচন পরিচালনা করবেন আর পুরো প্রক্রিয়া তদারকি করবেন? সেটা কি নৈতিকতার দিক থেকে অস্বস্তিকর হয়ে দাঁড়াবে না? যখন কোনো বিতর্ক সংসদের ভেতরেই ওঠে, তখন কখনো কখনো সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই সভাপতির আসন থেকে সরে দাঁড়ান। যেমন লোকসভার স্পিকার ওম বিড়লার অপসারণ প্রস্তাব ঘিরে বিতর্ক উঠেছিল। যতদিন বিতর্ক চলেছিল তিনি স্পিকারের আসনে বসেননি, কিন্তু নির্বাচন কমিশনের ক্ষেত্রে তেমন কোনো স্পষ্ট প্রথা বা নিয়ম নেই। ফলে যদি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রস্তাব নিয়ে আলোচনা চলতে থাকে, তবু তিনি তার পদে থেকেই পুরো নির্বাচন প্রক্রিয়ার নেতৃত্ব দিতে পারেন, আইনগতভাবে এতে বাধা নেই। আর এখানেই বিরোধীদের দাবি, ভারতের নির্বাচন কমিশনের মতন স্বশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধীরে ধীরে রাজনৈতিক প্রভাবের আওতায় আনা হয়েছে। বিরোধীদের দাবি, নির্বাচন কমিশনের মূল কাজ হওয়া উচিত শুধু নির্বাচন আয়োজন করা, ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন পরিচালনা করা, কিন্তু কমিশনের ওপর এমন দায়িত্ব বা চাপ তৈরি করা হচ্ছে কিনা,
যা নাকি তাদের সাংবিধানিক কাজের বাইরে চলে যাচ্ছে। বিরোধীদের দাবি, জ্ঞানেশ কুমার আসলে পুরো ব্যবস্থার শুধু একটি মুখোশ, ভেতরের মুখটা সরকার। বিরোধীরা আরো বলছেন, দেশের বিভিন্ন রাজ্য নির্বাচনকে ঘিরে ম্যানিপুলেশন বা রাজনৈতিক কৌশলের অভিযোগ আগেও উঠেছে। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন একজন সৎ স্বচ্ছ ভাবমূর্তির আমলা কেন নিজের ইচ্ছায় কোনো বেআইনি বা বিতর্কিত কাজ রুখতে যাবেন? তাই বিরোধীদের দাবি, ক্ষমতার রাজনীতিতে অনেক সময় ইচ্ছে করে এমন কিছু আমলাকে বেছে নেওয়া হয় যাদের দিয়ে বিতর্কিত সিদ্ধান্ত পাশ করিয়ে নেওয়া সম্ভব। এই সূত্রেই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ প্রশ্নটা, ভোটার তালিকা সংশোধনের নামে কি নির্বাচন কমিশন এমন কোনো কাজ করছে যা কার্যত নাগরিকত্ব নির্ধারণের মতন সংবেদনশীল বিষয়ে ঢুকে পড়ছে? যদি তা হয়ে থাকে তাহলে সেটা কিন্তু সংবিধানের সীমার বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি করে। সবশেষে জরুরি তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, যখন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অপসারণের প্রস্তাব আনতে 193 জন সংসদ প্রস্তুত, তখন তার নেতৃত্বে পরিচালিত নির্বাচনের ফলাফলের উপর মানুষ কিভাবে নিঃশর্ত আস্থা রাখবে? দ্বিতীয় প্রশ্ন, যদি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান জাতীয় নির্বাচন কমিশনকে নিয়েই সন্দেহ তৈরি হয়, তাহলে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব নির্বাচন, তার বিশ্বাসযোগ্যতা কোথায় গিয়ে দাঁড়াবে? আর তৃতীয় সবচেয়ে বড় প্রশ্ন, এই সংকট কি শুধুই একজন ব্যক্তিকে ঘিরে, নাকি এটা আসলে পুরো রাজনৈতিক ব্যবস্থার উপর মানুষের আস্থা ভেঙে পড়ার শুরু? ইতিহাস বারবার প্রমাণ করেছে, গণতন্ত্রের ভিত কখনো একদিনে ভাঙে না। প্রশ্ন উঠতে থাকে, সন্দেহ জমতে থাকে, আর এক সময় মানুষ নিজেই জিজ্ঞেস করে, যে ব্যবস্থার উপর ভরসা করে ভোট দিচ্ছি সেটা কি এখনো সত্যিই নিরপেক্ষ? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।